2024 সালের জুলাই মাস মেধাভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্ন নিয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন তখন ধীরে ধীরে দানা বাঁধছে। প্রথম দিকে আন্দোলনটি ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, অহিংস ও যৌক্তিক। কিন্তু কে জানত জুলাইয়ের মাঝামাঝি এসে এই আন্দোলন রূপ নেবে এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে। আর সেই অভ্যুত্থানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শূন্যস্থান পূরণ করে রাজপথের দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়ায় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 14 জুলাই বিকেল এক সংবাদ সম্মেলনে তৎকালীন স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে একটি মন্তব্য করেন, যা পুরো দেশের ছাত্র সমাজের আত্মমর্যাদায় আঘাত হানে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই একটি শব্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা ছাড়িয়ে আগুন ধরিয়ে দেয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। সেই রাতেই বদলে যায় আন্দোলনের রূপরেখা। 14 তারিখ রাতের বেলা একটা সংবাদ সম্মেলন করে এবং সেখানে এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলে যে রাজাকারের মুক্তিযোদ্ধার নাতিপুতিরা যদি কোটা না পায় তাহলে কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে। এবং 14 তারিখ রাতের বেলায় তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জিনিসটাকে মাথায় নেয় যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে সে রাজাকার বলে ট্যাগ দিচ্ছে এবং এত নোংরা এবং জঘন্য একটা দেশদ্রোহী শব্দ রাজাকার, এই জিনিসটা সে হচ্ছে সাধারণ শিক্ষার্থীকে ট্যাগ দিচ্ছে, যেখানে একটা নৈতিক আন্দোলন চলছিল। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাই এই আন্দোলন কিভাবে এই জিনিসটাকে প্রতিবাদ করতে হবে বা করবে 14 তারিখ রাতের বেলায় প্ল্যান পরিকল্পনা শুরু করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণটা শুরু হয় আমাদের 14 জুলাই রাত্রে, যখন হাসিনা ঢালাওভাবে দেশের মানুষকে রাজাকার বলে। তখন থেকে মূলত পুরা ছাত্র সমাজের মধ্যেই একটা ক্ষিপ্রতা বা ক্ষোভের জন্ম হয়। তো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথেও আমরা রাজাকার এরকম একটা গ্রুপ খোলা হয়। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। রড, রামদা আর স্ট্যাম্প দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয় সাধারণ শিক্ষার্থীদের। এই নারকীয় হামলার দৃশ্য দেখে আর ঘরে বসে থাকতে পারেনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিসিশন নিই 15 তারিখ সকাল 10টার দিকে আমাদের নর্থ সাউথের 8 নম্বর গেটে আমরা আন্দোলন শুরু করব। তো সামহাউ আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা ছিল তারা এটা অবশ্যই জেনে ফেলছে যে আমরা একটা কর্মসূচি দিচ্ছি সেখানে, এবং তারা পুলিশকে অবহিত করে বিষয়টা। তো আমরা জড়ো হওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ চলে আসে এবং আমরা যারা ছিলাম সেদিন প্রথম ধাপে একদম যখন শুরু হয় আমরা ব্যানার টানা নিয়ে 10 থেকে 15 জন 15 থেকে 20 জনের মতো শিক্ষার্থী আমরা ফার্স্টে ব্যানার, প্ল্যাটন এগুলো নিয়ে আমাদের শুরু করি, প্রতিবাদ শুরু করি। ওই টাইমে পুলিশ আসে এবং আমাদেরকে বলে যে এখান থেকে যেন আমরা চলে যাই। 16 জুলাই দেশের পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তপ্ত। রংপুরে পুলিশের গুলিতে 2 হাত প্রসারিত করে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সাইদের বুক ঝাঁঝরা হওয়ার সেই দৃশ্য পুরো দেশের ঘুম কেড়ে নেয়। গুলি খাইছে একটা। যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাজ ভীতু কিংবা ফার্মের মুরগি বলে ব্যঙ্গ করত, আবু সাইদের রক্ত তাদের শিরায় শিরায় দ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। অনুভূতিতে আঘাত হয়েছে যখন বিগত ফ্যাসিস্ট আমলে, সরকারের আমলে তারা যখন পুলিশি হামলার মাধ্যমে এবং সন্ত্রাসী হামলার মাধ্যমে যৌক্তিক আন্দোলনকে দমন পীড়নের চেষ্টা করছিল। সেই ধারাবাহিকতায় যখন আবু সাইদ হত্যা করা হয়, ওয়াসিমকে হত্যা করা হয় এবং জুলাই আন্দোলনে আরও অনেক স্টুডেন্ট এবং পাশাপাশি রাস্তার দিনমজুর থেকে শুরু করে যারাই বিগত ফ্যাসিস্ট সরকারের যে ফ্যাসিজমের বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার বিরোধিতা করেছে এবং আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তাদের উপর যখন বর্বরভাবে গুলি চালানো হয় তখন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রোটেস্ট করে। এদিনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে একটি বিশাল প্রতিরোধ বলয় তৈরি করে। 16 তারিখে যে আমরা আসবো, তো আইইউবি এবং এআইইউবি, গ্রিন ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি এবং আশেপাশে কিছু বিশ্ববিদ্যালয়, কলেজ সহ ওদেরকে অবহিত করি যে চলেন আমরা একসাথে নামি। তো ওরা সম্মতি দেয় এবং কিভাবে আসবে। তো 16 তারিখ আমরা নর্থ সাউথ থেকে এসে আইইউবি হয়ে ঘুরে, অর্থাৎ আইইউবিও মিছিল হচ্ছিল, আমরা ওদের সাথে নিয়ে এখানে অবস্থান করি, যমুনার সামনে অবস্থান করি এবং এআইইউবি
এবং গ্রিন ইউনিভার্সিটি হচ্ছে কুড়িল থেকে একটা বিশাল বহর নিয়ে আমাদের সাথে যোগদান করে। 17 জুলাই সরকার এক নজিরবিহীন সিদ্ধান্তে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বের করে দেয়। ক্যাম্পাসগুলো চলে যায় পুলিশ, র্যাব আর হাসিনার বাহিনীর দখলে। বাসায় যাই এবং ডিসিশন নিই যে 17 তারিখে কি করব না করব। এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা আসে যে বিশ্ববিদ্যালয় এখন অনলাইন মোডে চলে যাবে, যাতে শিক্ষার্থীরা রাজপথে কোনোভাবেই না আসতে পারে। আন্দোলন যখন নেতৃত্বহীন ও ছন্ন ছাড়া, ঠিক তখনই ঢাকার রাজপথের নিয়ন্ত্রণ নেয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণেরা। 16 তারিখ আমাদের আবু সাইদ ভাই শহীদ হন, তাছাড়াও বিভিন্ন জায়গায় কিছু মানুষ শহীদ হন। এরপর 17 তারিখে আমরা ডিসিশন নিই যে ঠিক আছে, আমরা কর্মসূচি দিব না, অন্যরকম মানে আন্দোলন টাইপ কোনো কর্মসূচি দিব না, আমরা একটা গায়েবানা জানাজা করা যায় কিনা। তো নর্থ সাউথের 8 নম্বর গেটেই আইইউবি, নর্থ সাউথ, এইউবি সহ ওইখানকার লোকাল যারা ছিলেন ওনারা আসছে গায়েবানা জানাজার জন্য। 5:30 বিকাল 5:30 হচ্ছে ওইখানে গায়েবানা জানাজা দেওয়া হয়। Freeze that day, well done. Freeze that day, well done. Freeze that day, well done. 18 জুলাই কমপ্লিট শাটডাউন। সকাল থেকেই মেরুলবাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটি, রামপুরা আফতাবনগরে ইস্ট ওয়েস্ট, প্রগতি সরণিতে নর্থ সাউথ, আইইউবি, এআইইউবি, উত্তরায় বিইউপি, নর্দান এবং ধানমন্ডিতে ইউল্যাব, ড্যাফোডিল, স্টেট ও ইউআইইউর শিক্ষার্থীরা দুর্ভেদ্য দেয়াল গড়ে তোলে। তরুণদের এই ঢল থামাতে 18 ও 19 জুলাই আকাশ থেকে হেলিকপ্টারে করে ছোড়া হলো টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড। মাটিতে বিজিবি, পুলিশ ও সোয়াট চালালো নির্বিচারে গুলি। বাড্ডা থেকে উত্তরা পরিণত হলো যুদ্ধক্ষেত্রে। মৃত্যুর ঠিক কয়েক সেকেন্ড আগেও হাসি মুখে পানি লাগবে পানি বলে ছুটে চলা সেনাশাসিত বিইউপির মীর মাহফুজুর রহমান মুগ্ধ। একইভাবে পুলিশের এপিসি থেকে নির্মমভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে সেনাশাসিত আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী MISTর ইয়ামিনকে। কিংবা প্রগতি সরণিতে নর্থ সাউথের প্রিয় মুখ আবদুল্লাহ আল আবির ও নর্দার্ন ইউনিভার্সিটির আসিফ হাসান বুলেটের সামনে বুক পেতে তারা প্রমাণ করেছিলেন দেশের জন্য জীবন দিতেও তারা পিছুপা হন না। পরিবেশ এত যে রাস্তার উপরে রক্ত, মানে খুবই ভয়াবহ অবস্থা। অনেকে মানে ডিরেক্ট লাইভ বুলেট খাইছে, গুলি খাইছে, আপনার মানে রাস্তায় ড্রেন হয়ে রক্ত যাচ্ছে। তো আমরা পরে বলে যে তোরা হাতুসকে বল যে ইয়ে করে যাতে গুলি না করে। তো পরে পুলিশ আমাদের সাথে আর কোঅপারেট করে না, আমরাও পরে তারা ফায়ার করে আমরা প্রতিরোধ করি। তো প্রতিরোধ করতে করতেই আমরা পরে পুলিশ পিছু হটে আপনারা দেখছেন যে পরবর্তীতে একদম ওই যে কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আমরা এই দিকের এই মুভমেন্টটাই পুরো আমরা পরে তাদেরকে ঘেরাও দিয়ে তারা কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে উঠে যায়। এরপর ইন্টারনেট ব্ল্যাকআউট, রাতের আধারে ব্লক রেইড আর শিক্ষার্থীদের অভূতপূর্ব প্রতিরোধের শেষে এলো সেই ঐতিহাসিক 5 আগস্ট। ছাত্র জনতার সুনামির মুখে পতন হলো 15 বছরের স্বৈরাচার শেখ হাসিনার। দেশ স্বাধীনের পর রাষ্ট্র যখন প্রায় অকার্যকর, তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হাতে তুলে নেয় দেশ গড়ার দায়িত্ব। ট্রাফিক সামলানো, চাঁদাবাজি রোধ থেকে শুরু করে দেয়াল লিখন, সবকিছুতেই তারা ছিল সামনের সারিতে। কারণ তাদের লড়াইটা শুধু সরকারি চাকুরির কোটার জন্য ছিল না, তারা চেয়েছিল এমন এক রাষ্ট্র যা পথ হারাবে না। কোর পরিবর্তন, সিস্টেমের যেসব জায়গায় আমরা পরিবর্তন চেয়েছি সেই জায়গাগুলো চেঞ্জ হওয়া দরকার। আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার। আমরা যাতে একটা পরজীবী রাষ্ট্র হিসেবে না থাকি। আমাদের একটা স্বাধীন ভূখণ্ড, কিন্তু বারবার বিভিন্ন সরকার, বিভিন্ন দল আসে এবং এমন করে, এমন স্টেপ নেয় যাতে আমাদের দেশটা পরজীবী, মানে আরেকজনের উপর আরেকজনের কথা শুনে এই দেশ চলছে। বাট না, এটা হওয়া উচিত না। প্রাথমিক দাবি কোটা সংস্কার হয়েছে, দেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে, এসব সবচেয়ে বড় অর্জন। কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের ধাপে এসে শুরু হলো এক নতুন বৈষম্য। যে শিক্ষার্থীরা 18 জুলাই খাদের কিনারা থেকে আন্দোলনকে টেনে তুলেছিল, অভ্যুত্থানের পর তাদের যেন সুকৌশলে দূরে সরিয়ে দেয়া হলো। যাদের রক্তে প্রগতি সরণি, উত্তরা আর ধানমন্ডি রঞ্জিত হলো, নেতৃত্ব ও নীতি নির্ধারণী পর্যায়ে তাদের রাখা হলো কেবল সহযোগী হিসেবে। জুলাই আন্দোলনের পরপরই যেন সবার আগে বঞ্চিত করা হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীদের। রাজনৈতিক দলগুলোর তৎপরতা নিয়েও হতাশ এই তরুণরা। 5 তারিখের পরের মানে আমাদের সাথে সমন্বয়ের মাধ্যমে যেভাবে সরকার গঠন করার কথা, ইভেন আমাদের ওপিনিয়ন যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আমাদের শিক্ষকরা ছিল যারা আহত হয়েছে, মার খেয়েছে, আমাদের ছাত্ররা মার খেয়েছে। 5 তারিখে
আমাদের সাথে মার খেয়েছে, তো তারা তো ক্যাপেবল ছিল উপদেষ্টা হওয়ার। কত অযোগ্য, মানে একদমই ওই যে অথর্ব অযোগ্য লোকজনরা এনে উপদেষ্টা বানানো হয়েছে। ইভেন ওই যে আপনার এনজিওর লোকজনরা এনে উপদেষ্টা বানানো হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর অর্জিত এই নতুন বাংলাদেশে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ মানতে নারাজ ছাত্র সমাজ। সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়ানোই তাদের চূড়ান্ত লক্ষ্য। কোন দাদারা যেন নাটায় ঘুরাইতে চায় বাংলার আকাশ রাখিব মুক্ত, এটা আমাদের বিমান বাহিনীর স্লোগান। আমরা প্রত্যাশা করব বিমান বাহিনী তাদের স্লোগানের উপরে অটুট থাকবে। ইভেন আমাদের এই যে সংকট, মানে জুলাইয়ের যে সংকট, এই সংকট উত্তরণে বাংলাদেশের গণমানুষের বিজয়ের লক্ষ্যে তিন বাহিনী আমাদের জনগণের সাথে থাকবে। শিক্ষার্থীদের মতে এই আন্দোলন শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দেশের কোটি কোটি হত দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন এবং বৈষম্যমূলক রাষ্ট্র কাঠামো ভেঙে নতুন একটি ব্যবস্থা গড়ে তোলাই ছিল এই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট। ইকোনমিকে সেইভাবে সাজাতে হবে যেভাবে প্রতিটা মানুষ আমার মানে অন্তত 25 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারে। আমার এখানে দেখবেন যে 20,000 30,000 কোটি টাকা কয়েকজনের পকেটে চলে যায়। এখন এই টাকা দিয়ে কত মানুষে ইয়ে করা যায়। আমাদের যে ব্যবসায়িক সিস্টেম, মানে শত শত কোটি টাকার কাজ একজন দুইজন পায় না প্রতিষ্ঠান, তো এটাতে যদি আমরা মাল্টিপল ওয়েতে করি, মনে করেন একটা প্রতিষ্ঠান 100 কোটি টাকার কাজ পেলো, এটার মালিক পক্ষে 100 জন, তাহলে এই টাকাটা 100 জনের মধ্যে বন্টন হবে। আমাদের উপজেলা কাঠামোকে সেইভাবে সাজানো লাগবে, জেলা কাঠামোকে সেইভাবে সাজানো লাগবে। এটা হলো মানে জুলাইয়ের আকাঙ্ক্ষা। রাষ্ট্র সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করছে আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে চলা টেন্ডারবাজি, বদলি বাণিজ্য আর রাজনৈতিক চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি। সিস্টেমের পরিবর্তন না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মনে করে তারা। জুলাইয়ের যে স্পিড, গণমানুষের মানে জন্য দায়িত্বশীল রাষ্ট্র, ইভেন প্রত্যেক মানুষের এই যে ইকোনমিক যে সিস্টেম ভাঙা লাগবে, টেন্ডারবাজি বন্ধ করা লাগবে, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, তদবির, এগুলো সব বন্ধ করে সবকিছুর সব প্রক্রিয়া যাওয়া লাগবে। বিএনপি যাতে সেই পথে হাঁটে, সেই পথে আগায়। আমরা সামনে আন্দোলনে যাব, আমরা দেশের মানুষের সাথে কানেক্ট করার চেষ্টা করব। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে গিয়েও হতাশ হয়েছে শিক্ষার্থীরা। টেন্ডারবাজি ছাড়া রাজনৈতিক দল পরিচালনা করা কঠিন। নেতাদের এমন মানসিকতায় ক্ষুব্ধ তারা। আমি চাই টেন্ডারবাজিটা বন্ধ হোক। তো তারা এটা একদম একান্ত কথায়, আমি তার হলে যাই, বিজয় একাত্তর হলে, সেখান থেকে মন্ত্রীপাড়া পর্যন্ত গাড়িতে, একটা সচিবের মনে একটা গাড়িতে, তো ড্রাইভার আমি আর সার্জিস ভাই, তখন আমি বলি যে আমি টেন্ডারবাজি বন্ধ করতে চাই। তখন তিনি আমার উত্তর দিলেন যে টেন্ডারবাজি ছাড়া রাজনৈতিক দল চলবে কীভাবে। তার মানে তারা টেন্ডারবাজি করতেছে একদম ওপেন। ইভেন এগুলো যে হচ্ছে, এগুলো আমাদের কাছে অনেক কাজ, এগুলো ইয়েতে আসে, তা আমরা ফিরিয়ে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি দেখি যে কাজগুলো অন্য যে কোনো মাধ্যমে হয়ে যাচ্ছে। ইতিহাস হয়তো অনেক কিছুই ভুলে যাবে, হয়তো ক্ষমতার পালা বদলে হারিয়ে যাবে অনেক নাম, কিন্তু 2024 সালের শ্রাবণ বিপ্লব কোনো দিন ভুলবে না সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণদের কথা। আজ হয়তো তারা ক্ষমতার মঞ্চে অবহেলিত, কিন্তু সেদিন যেমন ক্ষমতার জন্য এসব শিক্ষার্থী রাজপথে নামেনি, আজও তাদের চাওয়ায় ক্ষমতা নেই। আছে শুধু সেদিনের মতো রাষ্ট্র কাঠামো পরিবর্তনের দাবি। 24 জুলাইয়ে তারা যে ধূমকেতুর মতো আছড়ে পড়েছিল বাংলার রাজপথে, তা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ যারা স্বার্থহীনভাবে রক্ত দিতে জানে, ইতিহাস শেষ পর্যন্ত তাদেরই মনে রাখে। বাংলা এডিশন, ঢাকা।